প্রিয় দর্শক, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার ও অর্থনীতি পুনর্গঠন করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ব্যাপারে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ একটি অপার সম্ভাবনার দেশ ও জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা তুলে দাঁড়াবে, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে শুরু করছি আমাদের রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনামূলক অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিলীনা। দর্শক, বরাবরের মতোই আজও আমরা আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি রাজনীতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনুষ্ঠান শুরুর আগে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিতে চাই। আমাদের এনটিভি স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সম্মানিত অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমাদের আরেকজন সম্মানিত অতিথি আছেন ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি শুরুতেই চলে যাব অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে। আজকে আমাদের সংবাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আজকের দিনে, যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। তো আসলে এই সরকারের কাছে কিন্তু ছাত্র জনতা, আপামর জনসাধারণের অনেক অনেক প্রত্যাশা। তো আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, আপনার কি প্রত্যাশা ব্যক্তিগতভাবে, আপনি কি চান এ দেশ এবং জাতি গঠনে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বামে ডক্টর সাইফুল সাহেবকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মুক্ত বাংলাদেশে এই প্রথম এই এনটিভিতে কথা বলছি। ভালো লাগছে আপনার এই প্রশ্নটা শুনেও, যে এই সরকারের কাছে আমার প্রত্যাশাটা কি। আমার মনে হয় যে আমার প্রত্যাশার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা এক হয়েই যাবে। এই জন্যেই যে সকলের প্রত্যাশা যে ফ্যাসিবাদের হাত থেকে দ্বিতীয় স্বাধীনতায় যে একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, বিশ্ব বরেণ্য একজন নোবেল লরেট প্রফেসর ইউনূস, ওনার নেতৃত্বে দেশটা এমন একটা অবস্থায় আমরা নিয়ে যেতে চাই যেখানে গণতন্ত্র থাকবে, আয়নাঘর থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে, ওই ফরমাইশি কোনো রায় দিয়ে নিরপরাধ ব্যক্তিকে নির্যাতন করবে না, যেখানে ব্যাংক লুট হবে না, অর্থনীতি সমৃদ্ধ হবে, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে না, আমরা মানবাধিকারের সর্বোচ্চ সুবিধাগুলো পাব। এরকম একটা মানবিক দেশ তৈরি হবে আগামী দিনে এই রাষ্ট্রের নাগরিকদের অধিকার আদায়ের জন্যে, যেখানে রাতে ভোট হবে না, যেখানে জনগণের ভোটের সরকার হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এইটাই প্রতিফলিত হবে। এই গত 15 বছরে যারা ভোটার হয়েছে তাদের দীর্ঘদিনের আক্ষেপ, তারা ভোট দিতে পারে না। আগামীতে এই সরকারের যে রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচিগুলো, এই কর্মসূচির পরে সারা বাংলাদেশের মানুষ যখন ভোট দেবে, তাদের প্রত্যাশা এবার আমরা ভোটটা দিতে পারবো। আমার টাকাটা ব্যাংকে রাখলে ওই টাকা লুট হয়ে পাচার হয়ে যাবে না। আমি যখন খুশি আমার টাকাটা আমি তুলে আনতে পারবো আমার পারিবারিক প্রয়োজনে, নানা প্রয়োজনে। এটাই আমারও প্রত্যাশা, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কাজ করছে, এটা আমি বিশ্বাস করি, এটা এদেশের সকল মানুষ বিশ্বাস করে। এবং এই বিশ্বাস থেকেই কিন্তু মানুষের মধ্যে যে একটা আশা জাগানিয়া অবস্থা, আপনি রাস্তাঘাট যাকে যখন বলবেন একটাই কথা বলবে যে হ্যাঁ, এখন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এই যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, এই যে
এখন একটা আতঙ্ক সমাজের মধ্যে নেই, রাষ্ট্রের মধ্যে নেই, পরিবারের মধ্যে নেই, যে কাকে কখন খুশি সাদা পোশাকধারী তুলে নিয়ে যায়, কাকে কখন তুলে নিয়ে গিয়ে হয় আয়নাঘর অথবা অন্য কোথাও একেবারে গুম করে ফেলে। এই ভয়টা কারোর মধ্যে কাজ করে না। এটাই কিন্তু অনেক বড়, এটাই কিন্তু মানুষের চাওয়া ছিল। স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সামাজিক ন্যায়, বিচার, মানবাধিকার, যা গত 15 বছরে এই ফ্যাসিবাদী সরকার, এই দানবীয় সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমরা যারা রাজনীতি করি, আমরা একটা সমাবেশ করতে গিয়ে পুলিশের কাছ থেকে, যারা রাষ্ট্রের কর্মচারী, তাদের কাছ থেকে আমাদের অনুমতি নিতে হতো, এবং তাদের যে আচরণ ছিল সেটা রাষ্ট্রের কর্মচারীর মতো না, রাষ্ট্রের প্রভুর মতো, রাষ্ট্রের মালিকের মতো। যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি মনে করেছেন যে আমি জনগণের খাদেম নই, আমি রাষ্ট্রের মালিক, কারণ তার তো ভোটের প্রয়োজন ছিল না। তো কাজেই এখন এগুলো সব পরিবর্তিত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিএনপির 15 বছরের গুম, খুন, হত্যা, নির্যাতন, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এগুলো মোকাবেলা করেও বিএনপি 15টা বছর যেভাবে মাঠে আছে, মাঠে ছিল, এরপরে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিএনপির ব্যাপক অংশগ্রহণ, বিএনপিরও অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। এরপরে শুধু বিএনপি নয়, শুধু আমি নই, আমাদের সারা বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা যে আর সেই ধরনের ফ্যাসিবাদ আমাদের দেশে আর আসবে না। আসলে সবাই মিলেই তো বাংলাদেশ, আমার দেশ, আমাদের দেশ। এবং আমি মনে করি যে আপনার বক্তব্যের মধ্য দিয়ে যেটি আমি উপলব্ধি করছিলাম, যে আমরা আসলে সবাই একটি সুন্দর, চমৎকার, নিরাপদ বাংলাদেশ গড়ার পথে আছি। আপনার কাছে আমি আবারও ফিরবো। এবার আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডক্টর সাইফুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার কাছে আমি জানতে চাই, ডক্টর সাইফুল ইসলাম চৌধুরী, শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং আমরা জানি যে শিক্ষক হচ্ছেন সেই জাতির কারিগর। তো একজন কারিগর হিসেবে আপনার প্রত্যাশা ছোট করে যদি আপনি বলেন, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আজম ভাই অলরেডি উনি তো শুধু প্রবীণ রাজনীতিবিদ না, উনি অনেক কিছুই বলে দিয়েছেন। আসলে মানে যে অবস্থায় আমরা ছিলাম সেখান থেকে একটা উত্তরণ আমরা ঘটেছে। তো সেই জায়গা থেকে এখন মানে প্রত্যাশার আপনি কিন্তু শেষ, মানে আমরা কোনো লিমিট দেখতে পাচ্ছি না। দেখা যাবে যে গত 8 আগস্ট ডক্টর ইউনূস এবং অ্যাডভাইজারি কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিনই কেউ না কেউ আগে সচিবালয়ের সামনে যেত, অথবা চিফ অ্যাডভাইজারের বাসার সামনে যেত, এখন নানান জায়গায়। তো প্রতিদিনই আন্দোলন হচ্ছে, প্রতিদিনই তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। সেইটা প্রত্যাশা, সেগুলো মাইক্রো লেভেলে তার প্রফেশন অনুযায়ী, তার ব্যক্তিগত যেটা গণ্ডি সেই অনুযায়ী হচ্ছে। তো এই প্রত্যাশা কিন্তু আপনি যেটা, আমি যদি আপনাকে বোঝার ক্ষেত্রে ভুল না করি, আপনি যেটা আসলে ম্যাক্রো লেভেলে যে প্রত্যাশা, সেটা আজম অনেকগুলোই টাচ করে দিয়েছেন। যেমন ধরেন, যদি মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে দুটো যদি বলেন, যে আমার একজন শিক্ষক হিসেবে আমার কাছে এখন প্রথম চাওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গ রূপে মানে সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরে যাওয়া, স্টুডেন্টরা যত দ্রুত ক্লাসরুমে। কারণ একজন আইনজীবী হিসেবে আজম ভাইয়ের কাছে যেমন কোর্ট যেরকম পবিত্র স্থান, আমার কাছে সেরকম আমার ক্লাসরুমও সবচেয়ে প্রিয় স্থান, পবিত্র স্থান, যেটাই বলেন না কেন। তো এটা যতদিন চালু না হবে ততদিন আমার আসল প্রত্যাশাটা জাগবে না আমার ফিল্ড থেকে। আপনি যেরকম সাংবাদিকতায় আছেন, আপনার যদি গণমাধ্যম স্বাধীনভাবে কাজ না করতে পারে, আপনার প্রত্যাশাটা পূরণ হবে না। ফলে এটা সরকারের জন্য 1 মাস মাত্র, ইটস রিয়েলি ডিফিকাল্ট যে সব মানুষের প্রত্যাশা। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ আপনি 5 তারিখের আগে তো কেউ ভাবতে পারেনি এত বড় পরিবর্তন হয়ে যাবে। তো সেটা হয়েছে মানে শিক্ষক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ফলে রাতারাতি সেখান থেকে আমরা দেখলাম যে অনেক কিছুই হয়েছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা খুব স্বাভাবিক, যে পরিস্থিতি আমরা গিয়েছি এটা খুবই স্বাভাবিক ছিল। ফলে এখন প্রত্যেকের প্রত্যাশার জায়গা থেকে এটা আসলে প্রত্যাশার, এটা মানে আপনি আচ্ছা, বাংলাদেশের আয়তন যত বড়, প্রত্যাশাগুলো তত বড় হয়ে যাবে আর কি দিনকে দিন। সেটা হচ্ছে, সেই প্রত্যাশা অনুযায়ী কি ফলাফল পাচ্ছেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, 1 মাস বিচারের, আপনি যদি বলেন এভাবে, আসলে পাবলিকলি 1 মাস বিচারের জন্য খুব ডিফিকাল্ট। এখন আপনি কি যদি সেক্টর ওয়াইজ ধরেন, তাহলে
কিছু কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত হ্যাঁ আমরা প্রথম আসলে আমরা কি চাই, শান্তিতে ঘুমাতে পারবো, জিনিসপত্রের দাম বাড়বে না, যেগুলো আসলে সাধারণ মানুষ মানে আমরা প্রত্যেকে যার যার পেশা আছে, কিন্তু আসলে আলটিমেটলি আমরা দেশের নাগরিক, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম, তারপরে কিছু জিনিস আছে ম্যাক্রো লেভেলে, আমি বারবার করে বলছি কিছু জিনিস আছে মাইক্রো লেভেলে, বটম লেভেলের পিপল তার জন্য যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় সেটা অলরেডি কন্ট্রোলে রেখেছে, কিন্তু সেটা যদি এই একটা বিষয় কিন্তু আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে অন্য অনেক জিনিসের অবনতি হতে পারে, জিনিসপত্রের দাম বাড়লে অন্য অনেক জিনিসের অবনতি হতে পারে। ফলে আপনি যদি একটা জিনিস কোনো একটা সুনির্দিষ্ট বিষয় বা একাধিক বিষয়গুলো কন্ট্রোল করতে না পারেন, তাহলে দেখা যাবে যে সিমুলটেনিয়াসলি অনেকগুলো বিষয় আপনার চারপাশে ঘুরপাক খাচ্ছে এবং যেগুলো সমস্যার সৃষ্টি করবে। তো সেই ক্ষেত্রে 1 মাস আসলে খুব কম সময় আমি মনে করি যে এটা বিচারের জন্য ইটস রিয়েলি টাফ। অবশ্যই আরও তো সময় আরও সামনে আসছে, আমরা অবশ্যই সেই স্বপ্ন পূরণের পথে। আমি এবার চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে। আজকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন একটি কথা, যে সংবিধান সংশোধনের বিষয়টি, আপনি একজন অ্যাডভোকেট হিসেবে এই বিষয়টিকে আপনি কেমন দেখছেন? তিনি বলেছেন যে সংশোধনের কথা তারা এখনই ভাবছেন না, কিন্তু আলাপ আলোচনা চলছে, এবং আসলে এই সরকারের কাছে তাদের প্রত্যাশার কথাও তারা বলেছেন যে ছাত্র জনতা চায় সংশোধনের বিষয়টি হোক, কিন্তু সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া তিনি বলেছেন, এবং ধীরে ধীরে এটি আগাতে থাকে। আমরা জানি এটার স্বাভাবিক যেই নেচার, আমরা যেটা বুঝি যে সংস্কারের একটি চলমান প্রক্রিয়া। তো সংবিধান হলো 1972 সালে আমরা জানি, এবং প্রায় অনেক জায়গার এই সংবিধানে অনেক জায়গায় কিন্তু পরিবর্তন করা হয়েছে বিগত সরকারের আমলে, এবং তিনি বলেছেন যে এর বাইরে এবং ভেতরে থেকে মানুষকে জিম্মি করে রাখার বিষয়টি তিনি পরিলক্ষিত করেছেন, সেটি বলেছেন আজকে গণমাধ্যমে। তো এই সার্বিক বিষয় নিয়ে আপনার কি বক্তব্য জানেন? আমি একটু ডক্টর সাইফুল আলম চৌধুরী সাহেবের খুব চমৎকার আলোচনা থেকে একটু যোগ করতে চাই যে এই সরকার আসার পরে যারা দাবি দাওয়া নিয়ে মাঠে ছিল, এই সরকার কিন্তু বুঝতে হবে দাবি দেওয়ার সরকার না, দাবি দেওয়ার সরকার হবে কোনো একটা নির্বাচিত সরকার। এই সরকারই এসছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার মৌলিক কিছু সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন, তাদের কাছে দাবি দেওয়া হতে পারে। আসলে যারা দাবির জন্য মাঠে নেমেছিলেন তারা কেউই দাবির জন্য মাঠে নামেননি, এটা ছিল অনেক বড় ষড়যন্ত্রের অংশ। যেমনি এই সরকার আসার পরপরই একটা জুডিশিয়ারি কোর উদ্যোগ নেওয়া হয়েছিল ওই প্রধান বিচারপতি ওবায়দুল হক শাহীনের নেতৃত্বে। এটা কিন্তু আমরা আইনজীবীরা এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক ছাত্ররা এটাকে আমরা প্রতিহত করতে পেরেছি। আমরা কয়েক ঘন্টা তো আমরা আইনজীবীরাই ঠেকিয়ে রেখেছিলাম, এটা করতে পেরেছি। পরবর্তী সময়ে দেখলাম যে আনসারের নামে একটা বিদ্রোহ, মানে দাবি দেওয়া, পরবর্তী সময়ে দেখা গেল দাবি দেওয়া না, এটা এক ধরনের বিদ্রোহ, অর্থাৎ সরকারকে অস্থিতিশীল করবার জন্যে একটা বিশাল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো, এবং এগুলো এখনও অব্যাহত আছে। কিন্তু তারা জানে না যে সারা বাংলাদেশ যেভাবে ঐক্যবদ্ধ, বন্যায়ও প্রমাণ হয়েছে যে ভারত সৃষ্ট বন্যায়ও কীভাবে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ, যার যা আছে তা নিয়েই বন্যাত্মদের মাঝে নেমেছে। কাজেই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আছি। আর আপনি যে কথাটা বললেন যে সংবিধান সংস্কার বা সংশোধন, দেখুন এ নিয়ে কিন্তু ডক্টর আলী রিয়াজ সহ বেশ কিছু আমাদের বুদ্ধিজীবী তারা আলোচনা করেছেন। ডক্টর আলী রিয়াজ তো সরাসরি বলেছেন যে সংস্কারে কতটা সম্ভব, যদি 300 আসনেও একটা দল পাশ করে, তাহলেও সংবিধানের যে সংশোধনীগুলো এই স্বৈরাচারী সরকার এনেছে, যে কিছু সংশোধনী অলঙ্ঘনীয়, তো তাহলে কি করে হবে? তাহলে তো এই সংবিধান স্বৈরাচারের সংবিধানই হলো। তাহলে এটাকে কি করতে হবে? ডক্টর আলী রিয়াজের ভাষায় এটাকে পুনর্লিখন করতে হবে। এখন আপনি দেখেন সেদিন ডক্টর শিরিন শারমিন চৌধুরী স্পিকার, তিনি পদত্যাগ করলেন। তাহলে আমরা জানি যে একটা সরকার না থাকলেও যতদিন পরে আরেকটা সরকার আসে, অন্তত স্পিকার থাকে যে পরবর্তী সংসদে যিনি প্রথম সেশনের প্রথম পর্বে নতুন স্পিকার নির্বাচনের আগ পর্যন্ত তিনি প্রিজাইড করেন। তাহলে হু উইল প্রিজাইড মানে নেক্সট সংসদ?
এখানে একটা সাংবিধানিক সংকট। তো এই নানা সংকটের কারণে এ নিয়ে যারা সংবিধান বিশেষজ্ঞ তাদের আরো ব্যাপকভাবে আলোচনা করতে হবে যে এই সংবিধান কি পুনর্লিখন হবে, না এই সংবিধানকে ব্যাপক একটা সংস্কার করা যাবে। এমন একটা অবস্থায় এটা নিয়ে এখনই চূড়ান্ত আমিও কিছু বলতে পারবো না। আমি মনে করি এই সংবিধানের পুনর্লিখন হবে না সংস্কার হবে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার আছে। ব্যাপক আলোচনা শেষেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আসবে। তবে একটা কথা সত্যি যে এই সংবিধানটি বর্তমানে যা আছে এটা অচল, এটা অচল। এখন কিভাবে এটাকে একটা কার্যকর বাংলাদেশের জন্য সময় উপযোগী সংবিধান করা যায়, এটা পুনর্লিখনে না এটাকে সংশোধনে, এটা নিয়ে অনেক আলোচনার অপেক্ষা রাখে। আপনার কি মনে হয় এটি কি অচল পুনর্লিখনের দরকার আছে? এবং হাসান আরিফ যেটি বলেছেন যে এত সহজ নয় বিষয়টি, তাহলে আমরা কি ভাববো যে আসলেই কিন্তু এত সহজ নয়। আসলেই একটা সংবিধান তো একটা রাষ্ট্র পরিচালনার দলিল। এটা যদি কেউ মনে করে যে সহজ, তাহলে সে ভুল বলবে। হাসান আরিফ যেটা বলেছেন, আমাদের উপদেষ্টা, উনি একজন সিনিয়র আইনজীবীও, উনি ঠিকই বলেছেন এত সহজ নয়, কিন্তু এই কঠিন কাজটা করতে হবে। কারণ এই সংবিধানটা এখন যেভাবে স্বৈরাচারী সরকার রেখে গেছে ওটা যেমন সহজ নয়, তেমনি এই সংবিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনাও সহজ নয়। এটা এতটাই কঠিন হয়ে গেছে। অতএব এই সংবিধানের পুনর্লিখন বলেন অথবা মৌলিক পরিবর্তন বলেন, সেটা করতেই হবে, দুটোর একটা। এখন কোনটা করা যায় এ নিয়ে আরও অনেক আলোচনার দরকার আছে, আরও অনেক মতামতের দরকার আছে, তারপরেই এই বিষয়ে চূড়ান্ত কথা বলা যায়। ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা কি আসলেই খুব কঠিন? দেখেন, প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 মাস গেছে। হ্যাঁ, ধরে নিলাম যে 8 তারিখ থেকে ধরলে 1 মাস। এই মুহূর্তে আমার মনে হয় 1 মাস একটা বিষয় সেট করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় ছিল। সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টটা কি, মানে আমাদের বলতে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টটা কি। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান। 1 তারিখ 1 জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলনে, তার পরবর্তীতে সমস্ত স্কুল কলেজে আন্দোলনে যায় একটা পর্যায়ে গিয়ে। তাহলে প্রায় 1 থেকে 1.5 মাস হতে চললো শিক্ষার্থীরা বাইরে। সো এখন সংবিধান না হলে কি, মানে আজম ভাই যেটা বললেন, আপাতত সংবিধানটা আসলে অচল। অনেক ক্ষেত্রে এটা ডিবেটেবল, হ্যাঁ, যে অনেকে অনেক ধরনের এটা এই ধরনের ইস্যুগুলো এই মুহূর্তে তোলার অর্থ হচ্ছে যে প্রায়োরিটি আসলে কি সংবিধান, না প্রায়োরিটি আসলে কি ব্যবসা খাতকে ঠিক করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা, যে পাচার হওয়া অর্থগুলো ফেরত আনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষার্থীদেরকে, শিক্ষকদেরকে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, বিচার ব্যবস্থাকে ঠিক করা, এবং সবচেয়ে 1 নম্বরে যে দাবিটা, সেটা আমরা বারবার করে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যে 15 জুলাই থেকে 5-6 আগস্ট পর্যন্ত যেই মানুষগুলো খুন হয়েছেন সেই খুনগুলোর বিচার করা, সেটা কিন্তু প্রায়োরিটি লিস্টে আছে কিনা আমি মানে সাম সর্ট অফ ডাউট মনে হয়। কেনটা হচ্ছে যত্রতত্র মামলা হচ্ছে, এটা আমরা সবাই বলছি। ইভেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের মামলাগুলো আসলে আজম হয়তো নিজেই আইনজীবী, তো মেরিটগুলো নষ্ট হবে। সো আসলে প্রায়োরিটিগুলো ঠিক করে এই মুহূর্তে সংবিধান একটা হতে পারে যে এই মুহূর্তে যদি কোনো অনুচ্ছেদ দরকার হয় যে বর্তমান সরকারের কোনো কার্য পরিচালনা করার জন্য, সেটা তো আমার মনে হয় আজম অধ্যাদেশ দিয়ে সম্ভব, তাই না? তো আমি যতটুকু বুঝি, তাই তো? তাহলে পরবর্তী সরকারের জন্য, নির্বাচন করার জন্য, পরবর্তী সরকারকে গাইডলাইন দেওয়ার জন্য, এবং এই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেই স্পিরিটের আলোকে পরবর্তীতে দেশ পরিচালনার জন্য যদি হয়, সেটা একটা তখনও প্রশ্ন আছে আসলে সংবিধান চেঞ্জ করবে কে, তাই না? গণপরিষদ তাহলে আহ্বান করবেন কিনা, সেটার মডেল কি হবে, এটা কিন্তু অনেক আলোচনা এবং অনেক ডিবেটের বিষয়। এটা রাজনৈতিক সিদ্ধান্ত। ওইটা করতে গেলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, গণপরিষদ, যেটা নিয়ে কিন্তু ডক্টর আসিফ নজরুলের একটা বইও আছে। তো সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখন কিভাবে আমরা তৈরি করব, অর্থাৎ বিষয়টা নিঃসন্দেহে, যেটা হাসান আরিফ বলেছেন, নিঃসন্দেহে কঠিন এবং জটিল। এই প্রিম্যাচুর স্টেজে এই জিনিস এত ভারী এবং এত লং টার্মের ইস্যুগুলো হঠাৎ করে তুলে আনা, তাহলে কিন্তু যেটা মানে প্রাইমারি লেভেলে ফোকাস হওয়ার কথা, সেখান থেকে সরে গেলে কিন্তু যেটা মানে তুলনা করা ঠিক হবে না এক অর্থে, কিন্তু 111-এ কিন্তু যখন সরকার এসেছিল তখন কিন্তু দেশবাসী করেছিল, কিন্তু ওই বটম লেভেলের পিপলের
আসলে অনেক সমস্যা হয়ে গেছিল অনেক কর্মকাণ্ডের কারণে। ফলে বটম লেভেলের পিপল কিন্তু তখন ওই সরকারকে আরেকটা পর্যায়ে, তাই না, 6 মাস 8 মাস পরে এটা গিয়ে আসলে সময় সমর্থন দেয়নি। সাপেক্ষের ব্যাপার। ডক্টর সাইফুল আলম চৌধুরী এবং অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম তার একটু বাইরে একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই যে আমার খুব জানতে ইচ্ছে করছে যে বিএনপি বিরুদ্ধে কিন্তু অনেক চাঁদাবাজি এবং বিভিন্ন অভিযোগ আসছে, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? না দেখুন, আমি খুব ধন্যবাদ জানাই আপনাকে এই প্রশ্নটা করবার জন্যে। চাঁদাবাজির প্রসঙ্গ যখন চলে আসলো তখনই কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান স্পষ্ট ঘোষণা দিলেন যে বিএনপির যে কর্মীকে এর সাথে সম্পৃক্ত দেখা যাবে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনি জানেন যে অনেক সিনিয়র নেতাদেরকেও শোকজ করা হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে। এরপরে উনি কি ঘোষণা দিলেন যে না, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসবে শুধু বহিষ্কার বা শোকজ করেই ক্ষান্ত হব না, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, দুর্বৃত্তপনা আমরা সহ্য করব না। তবে আমি আরেকটু বলতে চাই যে এই যে বিএনপির বিরুদ্ধে অভিযোগগুলো এর সবই যে সত্যি তা কিন্তু নয়। আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি 56 বছর রাজনীতি করি, অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে, পরিচ্ছন্নতার সাথে। গত সপ্তাহে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে টাঙ্গাইলের, আমি চিনি না তাকে, টাঙ্গাইলের, আমি নাকি 50 লাখ টাকা চাঁদা চেয়েছি, আমার নামটাও বলতে পারছে না, বলে মির্জা আজম না 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 আহমেদ আজম, ওনার বাড়ি অমুক জায়গায় বাসাইল সখীপুরে, উনি 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 বলছেন যে আমার একটা ইলেকশনে টাকা লাগবে, 50 লাখ টাকা দেন। এগুলো নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে এবং অনেকে বলেছে আরে শিখিয়ে দেওয়ার পরে নামটা ঠিক মতো বলতে পারে না এই বেটা, মানে গাল দিয়ে বলছে, শিখিয়ে দেওয়ার পরে নামটা বলতে পারে না। তো এরকম উদ্দেশ্য, মানে কাউকে কাউকে ছোট করবার জন্যে, বিতর্কিত করবার জন্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগও আছে। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার নেতা তারেক রহমানের নির্দেশ, যেখানে চাঁদাবাজি সেখানেই প্রতিরোধ। এজন্যে আমার উপরে আগে অভিযোগটা করেছে যাতে আমি চুপ থাকি। নো, আমি যদি কখনো করি, যদি সেরকম প্রমাণ হয়, আমি নিজে আইনের আশ্রয়ে চলে যেতে পারি, কারণ আমি অত্যন্ত স্বচ্ছ মানুষ। আমার এই 70 বছর বয়সে আমি কোনোদিন কোনো অনৈতিকতা রাজনীতিতে করিনি। আমি কোনোদিন কোনো চাঁদাবাজি, দখলবাজি বা এই ধরনের কোনো দিন এগুলো আমার কাছে আসতে পারে নাই। কাজে আমার বিরুদ্ধেই যখন আছে তাহলে আমি নিজেকে নিজে প্রমাণিত যে যতটা অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসছে তার চেয়ে অনেক বেশি অপপ্রচার বিএনপির বিরুদ্ধে হচ্ছে। কারণ এখন বিএনপি তো মূল ফ্যাক্টর। অতএব বিএনপিকে বিতর্কিত করতে পারলে, আওয়ামী লীগ তো গেছেই, বিএনপিকে বিতর্কিত করে দিতে হবে। ষড়যন্ত্রকারীদের এটাও এক ধরনের টার্গেট বিএনপির উপরে। কাজে এই ষড়যন্ত্রকারী কারা আপনার কি মনে হয়? এই ষড়যন্ত্রকারী সমাজের ভেতরেই তারা লুকিয়ে আছে। এই ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে আছে, এই ষড়যন্ত্রকারী অন্যান্য দলের ভেতরে লুকিয়ে আছে, এই ষড়যন্ত্রকারী হাইব্রিড হয়ে আমাদের দলের ভেতরেও আসার নানা রকমের অপচেষ্টা করবে। অতএব এইখানে একেবারে প্রথমেই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যে সময় উপযোগী ঘোষণাটা দিয়েছেন, তাতে করে কিন্তু অনেকেই যাদের ভেতরে কোনো ইচ্ছা থাকতেও তারাও কিন্তু খামোশ হয়ে গেছে। এবং তৎপরবর্তীকালে যখন উনি বলছেন যে না না, শুধু বহিষ্কার না, একেবারে মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেব, তাতে করে আরও খামোশ হয়েছে ষড়যন্ত্রকারীরা। এবং আপনার দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আজকে সাতক্ষীরা কলারয় হাই স্কুল মাঠে বিএনপি আয়োজিত যে জনসভা হয়েছে সেখানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেছেন যে দেশের ভেতরে এবং বাহিরে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে গণতন্ত্র নিয়ে। অব্যাহত রয়েছে, হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি যে এই সরকার নতুন বাংলাদেশ গড়ার যে পথযাত্রা শুরু করেছে, সেখানেই তাদের উদ্দেশ্যটা কি, এই সরকারের উদ্দেশ্যটা কি? ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রায়নে যাওয়া তো, মানবাধিকারে যাওয়া তো, আইনের শাসনে যাওয়া তো, এগুলো প্রতিবন্ধকতা করবার জন্যই তো এত ষড়যন্ত্র। যে কারণেই
আমরা ঘোষণা দিয়েছি যে এ সরকারকে আমরা সর্বত সহযোগিতা করব, যাতে করে কোনো জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এ সরকারকে ব্যর্থ করতে না পারে। কারণ এ সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে অন্ধকার নেমে আসবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এই বিষয়ে তৎপর। আর সেজন্যেই একজন দেশপ্রেমিক নেতা আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। যেমনি ঘোষণা দিয়েছেন চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, তেমনি জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। কারণ আপনার মনে থাকবার কথা হয়তোবা আপনার পড়েছেন, আপনি হয়তো তখন ছোট ছিলেন বা জন্ম হয়নি, যখন ৭৫-এর ২৫শে জানুয়ারি ঘোষণা দিয়ে বাকশাল করে গণতন্ত্রকে হত্যা করা হলো, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে। আবার যখন ৮২-র ২৪শে মার্চ একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে অভ্যুত্থান করে এরশাদ ক্ষমতায় এসেছিলেন, ওই জিয়া পরিবার থেকেই একজন হোমমেকার বেগম খালেদা জিয়া তিনি চলে এলেন রাস্তায়, ৯ বছর আন্দোলন করে তিনি দেশনেত্রী উপাধি পেলেন। তিনি কিন্তু স্বৈরাচার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন। ঠিক তৃতীয়বার আবার যে গণতন্ত্রকে এই ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিল, এখন প্রফেসর ইউনূস যে যাত্রা শুরু করেছেন, সে যাত্রায় এজন্যই আমরা অকুণ্ঠ সমর্থন দিয়েছি, সমর্থন দেব। এবং সেইখানেই আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামীর বাংলাদেশ গণতন্ত্রের, মানবাধিকারের এবং এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের। এবং সেজন্যেই আমাদের যে ৩১ দফা বেশ কবছর আগে আমরা দিয়েছি, এবং সেই ৩১ দফায় ৬৩টি রাজনৈতিক দল আমরা একসাথে পথ চলছি। এবং তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দল আছে তারা যদি কোনো একটা আসনও না পায়, তবু তারা আগামী দিনের সরকারে, জাতীয় সরকারে থাকবে। এবং আমরা ওই ৩১ দফা অর্থাৎ রাষ্ট্র সংস্কারের, এখন যে ডক্টর ইউনূসের সরকার যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি নিয়েছে, আমাদের ওই ৩১ দফার মধ্যে একই কর্মসূচিগুলো আছে। ওই ২ টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং আরও অনেক কর্মসূচি এই ৩১ দফার মধ্যে। অর্থাৎ এই সরকারের সাথে আমাদের দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একাকার হয়েছে। কারণ আমরা সকলেই চাই একটা গণতান্ত্রিক, মানবিক, ন্যায় বিচার ভিত্তিক, আইনের শাসন ভিত্তিক একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সকলের অধিকার থাকবে সমান, কেউ একক মালিক হবে না যে বাংলাদেশ। অবশ্যই। ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই যে গণতন্ত্র নিয়ে আসলে এত ষড়যন্ত্র দেশের ভেতরে এবং বাইরে, যেটি আমরা আলোচনা করছিলাম, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের শিক্ষাঙ্গনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত এসেছে এই গণতন্ত্র রক্ষায়, এবং শিক্ষাঙ্গনে আমরা ছাত্র রাজনীতির উপস্থিতি দেখেছি। এবং আজকে একটি খবর আমরা জেনেছি যে ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে শিক্ষাঙ্গন, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে, সাধারণ ছাত্ররা আর কি। তো আপনার মতামত জানতে চাই। ব্যবহার করা আমাদের একটা হিস্ট্রিক্যালি সাইকোলজিক্যাল এক ধরনের বিহেভিয়ার। আমি বলবো যে আমরা ধরেন গণমাধ্যম নিয়ন্ত্রণের কথা শুনি, বাজার নিয়ন্ত্রণের কথা শুনি, এইখানেই একটা বিরাট মানে কলোনিয়ালিজম আমার মনে হয় আছে। সেটা হচ্ছে, এটা শব্দটা আসলে নিয়ন্ত্রণ হবে না, এটা হবে ব্যবস্থাপনা। আপনি যখন বলবেন গণমাধ্যম নিয়ন্ত্রণ, তার মানে আপনি আমার উপর চাপিয়ে দিবেন। আপনি আসলে বলতে পারেন হ্যাঁ, স্টেটের ভূমিকা আছে, নিশ্চয়ই গণমাধ্যমকে পরিচালিত হবে, সেখানে হবে গণমাধ্যম ব্যবস্থাপনা। বাজারের ব্যবস্থাপনায় সরকার ভূমিকা রাখতে পারে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারে না। বাজার নিয়ন্ত্রণ করলে সেখানে কোনো না কোনোভাবে সরকার কারো না কারো অধিকার ক্ষুণ্ণ করে। সেই রকম আমি জানি না, আমি শব্দটা শুনিনি, তারা কি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করবে বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করবে, তাহলে আমি মানে উইথ ডিউ রেসপেক্ট সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বলছি, এই শব্দটা ভুল, এবং এই ভুল পুরাতন ভুলের পুনরাবৃত্তি করবে। পুরাতন আপনি দেখেন পুরাতন সরকারগুলো সবসময় এই কথাগুলো বলতো, এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে হবে, এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, এই প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণ শব্দটাই যখন আপনার মগজে ঢুকে যাবে, আপনার মানসপটে ঢুকে যাবে, তখন আপনি আসলে শোষক হয়ে যাবেন। সো বিশ্ববিদ্যালয় একা শিক্ষক দিয়ে চলে না, একা প্রশাসন দিয়ে চলে না, কর্মচারী দিয়ে চলে না, কিছু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু স্টেক হোল্ডার থাকে। সেখানে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষক, ছাত্র, তাদের পরিবার, কর্মকর্তা, কর্মচারী, সকলের পরিবার। তো কেউ যদি বলে যে, আজকে যদি কোনো শিক্ষক বলে যে আমার কথাই চলবে, আমাদের কথাই চলবে, সেটা যেরকম ভুল,
যদি কর্মকর্তারা বলে আমাদের কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি নিয়ন্ত্রণ শব্দটা মাথায় এবং মগজে ঢুকিয়ে ফেলেন, তাহলে আমি বলবো যে এটা আগের সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে। প্রথমে এখান থেকেই সরতে হবে, তারপরে গণতন্ত্র রক্ষায় আসলে ছাত্র শিক্ষকের ভূমিকা এবং সম্পর্ক কেমন হওয়া একটা স্টেক হোল্ডার, একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ যেটাই হোক না কেন, যেমন আজমে আছে বলে বলছি, কোর্ট কীভাবে পরিচালিত হবে সেটা যদি শুধু জাজরা ঠিক করেন, তাহলে আইনজীবীরা তো হতাশ হবেন, ইভেন মুহুরীরা হতাশ হবেন, যারা বিচার প্রার্থী আসবেন, ইভেন অপরাধী, অভিযুক্ত, বাদী, বিবাদী সকলেই হতাশ হবেন। ফলে যতগুলো স্টেক হোল্ডার আছে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, সমস্ত স্টেক হোল্ডারদের, সেটাই আসলে গণতন্ত্রের বিউটি, তাই না? আমরা তো সেটাই চাচ্ছি। তো সমস্ত লোকজন, আর আবারও বলছি, নিয়ন্ত্রণ শব্দটা ভুলে যেতে হবে। স্টেট থেকে শুরু করে মাইক্রো লেভেল পর্যন্ত যদি আমরা ভুলতে না পারি, এই শব্দটা সেখানে যদি ব্যবস্থাপনা শব্দটা বলতে না পারি, তাহলে আমরা প্র্যাকটিসে পরিবর্তন আনতে পারবো না। কারণ আপনি আসলে মানুষ প্রথমে আসলে অভ্যাস তৈরি করে, তারপর সে অভ্যাসের দাস হয়। তো আপনার অভ্যাসই হচ্ছে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আপনি আলটিমেটলি আবার দাস হয়ে যাবেন সেই নিয়ন্ত্রণের। সো সেই জন্য একটা বিশ্ববিদ্যালয় বলি বা একটা স্কুল বলি বা একটা কলেজ বলি বা মাদ্রাসা বলি, যেটাই বলি না কেন, সেটা তার সমস্ত স্টেক হোল্ডারের সুবিধা অসুবিধা, একটা কথা মনে রাখতে হবে, গণতন্ত্রের কথা হচ্ছে মেজরিটি শুড বি গ্র্যান্টেড, মাইনরিটি শুড বি রেসপেক্টেড। আপনি মেজরিটি বলে আপনি মাইনরিটির অধিকারকে ক্ষুণ্ণ করতে পারেন না, কোনো লেভেলই না। তাকেও শ্রদ্ধার সাথে দেখতে হবে যতটুকু বিদ্যমান আইনে। আবার এখন আমি সংস্কার করব, তাই বলে আমার বিদ্যমান আইন বা যেটা আমার জন্য ভালো, নৈতিকতার আদলে, আইনের আদলে, সেইটাকে আমি অগ্রাহ্য করতে পারি না। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আমি চাইলেই রাতারাতি ইউরোপ আমেরিকার, আমি ধরেন সাসেক্স থেকে পিএইচডি করে আসছি আইডিএস স্কুল থেকে, আইডিএস স্কুলের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা আমি করতে পারি না। কারণ ওর এখানে যে লাইব্রেরি সুবিধা পেতাম, সেই সুবিধা যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিতে বলি, সরকার সে টাকা দিতে পারবে না, সেটা আমাকে চিন্তা করতে হবে, তাই না? তো সেটা রাতারাতি হবে না। এখন আমি রাতারাতি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বিশ্বের 1 নম্বর স্কুলের মতো লাইব্রেরি দিচ্ছে না, ওইখানে আমি পড়ার সময় মঙ্গল গ্রহে যদি কোনো বই ছাপা হয়তো সে বই আমাকে কিনে এনে দিত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে এটা চাইতে পারি না এই মুহূর্তে, সেটা সম্ভব না। হয়তো কোনো একদিন হবে, কিন্তু এখনই যদি চাই না এটা দিতেই হবে, এর জন্য আমি আন্দোলন করবো, ভাঙচুর করবো, এইটা এইভাবে আগাবে না। কিন্তু তার হচ্ছে দ্রুত সিদ্ধান্ত হচ্ছে কিভাবে শিক্ষার্থী, শিক্ষক সকলকে ক্লাসরুমে ফেরানো যায়। ক্লাসরুমে ফেরার বিষয়ে আপনারা কি এই বর্তমান সরকারের সাথে আপনাদের কোনো কথা হয়েছে, কোনো আলোচনা হয়েছে? দেখেন, প্রথম কথা হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়, মানে একটা তো দেখছে কতগুলো ঘটনা ঘটছে, একটা হচ্ছে যেটা খুবই অপ্রীতিকর, এবং আমি একটা ডয়চে ভেলে লেখা রেখেছিলাম, তার সেখানে বলেছিলাম যে এটা ফৌজদারি অপরাধ এগুলো, এবং তার 2 দিন পরে দেখলাম যে হ্যাঁ, শিক্ষা উপদেষ্টা বললেন ফৌজদারি অপরাধ হলে মামলা হবে না কেন, তাই না নাজিম ভাই? অবশ্যই পানিশমেন্ট হবে না কেন? কারণ তত্ত্বাবধায়ক সরকার মানবাধিকারের ক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে আগের হারিয়ে যাওয়া মানবাধিকার ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ মানবাধিকারকে এনশিওর করা, ফলে ডাবল ডিউটি। সো আগের মানবাধিকার হারিয়ে গেছে যেটা, সেটা যদি আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু আমি ফেল করবো, সেটা মাথায় রাখতে হবে। সো এই ক্ষেত্রে এটা আপাতত কিছুটা হলেও স্লো ডাউন হয়েছে, যাই হোক, এটা একটা আশার কথা। এখন হচ্ছে ক্লাসরুম ফিরে যাও। আপনি এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলো কলেজ, এতগুলো স্কুল, মাদ্রাসাগুলোতে সেই তুলনায় প্রবলেমগুলো কম। এইখানে কোনো ক্ষেত্রে দেখা গেছে একজনকে নিয়োগ দিচ্ছে, স্থানীয় লেভেলে তাকে পছন্দ হচ্ছে না, মানে সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুলে, আবার প্রবলেম হচ্ছে। সো এখানে ক্লাসরুম ফিরে যাওয়ার পর এমন আশঙ্কা কি আবার আছে যে আবার কোনো কারণে আন্দোলন হবে, আবার কোনো কারণে আবার ক্লাসরুম অফ হয়ে যাবে, তখন তো আরেকটা সমস্যা হবে। ফলে আমার মনে হয় যারা দায়িত্বে আছেন বা যারা দায়িত্ব পেয়েছেন তারা এই বিষয়গুলো দেখছেন। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কিন্তু উনি হলে যাচ্ছেন, স্টুডেন্টদের সাথে মিটিং করছেন। সো এখন হয়তো বা ডিপার্টমেন্টগুলোতে মিটিং করবেন। তো ফলে মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, এটা তো অস্বীকার করার উপায় নেই। একটা ট্রমার মধ্যে আজকে আমি আমার স্টুডেন্টদের সাথে, আমি যেহেতু শিক্ষার্থী উপদেষ্টা আমার ডিপার্টমেন্টের, স্টুডেন্টদের সাথে সিআরদের সাথে মিটিং করেছি। এটা আসলে করেছি তাদের ট্রমাটা কাটানোর জন্য, সত্যিকার অর্থে, যে কীভাবে তাদের ট্রমাটা কাটানো যায়, কীভাবে তাদের এঙ্গেজ করানো যায়। সবারই, যতজন স্টুডেন্টের সাথে কথা বলেছি সবারই কথা হচ্ছে, স্যার ক্লাস কখন খুলবে, আমরা কখন ক্লাসরুমে ফিরে যাবো। তার মানে শিক্ষার্থীরা চায়। সো এখন কিন্তু যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়ে বলি, এটা একটা বড় বিশাল পরিবার, এখানে একটা ছোট ঘটনা অনেক সময় অনেক বড় হয়ে যায়। সো অনেক কিছু ভেবে ফলে ব্যবস্থা নিয়ে, আর অন্যান্য বিশ্ববিদ্যালয়কে তো এখনও
অনেকগুলো উপাচার্য নিয়োগ হয়নি, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের বেতনও বন্ধ হয়ে আছে, নিয়োগ হয়নি। হ্যাঁ, ফলে এইটা মানে মন্ত্রণালয়ের হাতে না রেখে স্থানীয়ভাবে দেওয়া যায় কিনা সেটা নানান ধরনের চিন্তা হতে পারে। এটা মানে যারা শিক্ষক গবেষণা নিয়ে গবেষণা করেছেন, যাদের অভিজ্ঞতা আছে স্থানীয় পর্যায়ে, তাদের মতামত নিতে পারে। তবে সময় অনেক চলে গেছে, যত দ্রুত সম্ভব ক্লাসরুমে ফিরে আসা আমি উচিত। আমি আমি ডক্টর সাইফুল আলমের এই বিষয়টা একটু কথা বলতে চাই। আমরা অবশ্যই অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা আপনার কাছ থেকে অবশ্যই জানতে চাই এই বিষয়টি নিয়ে। এই বিষয়টা, এই যে বিশ্ববিদ্যালয়, এই ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা কলেজে যে ড্রয়িং রুম টর্চার সেল ছিল, আবরারকে যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এরকম কত আবরার হয়তো এইভাবে নিহত হয়েছে আমরা কিন্তু জানি না। কিন্তু একটা জিনিস জানি, এই র্যাগিংয়ের নামে, এই ড্রয়িং রুমের নামে যেভাবে ছাত্রদেরকে টর্চার করা হতো, সেটা কিন্তু এই মুক্ত বাংলাদেশে বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যাপক সাহেবরা কিন্তু এই হেসে হলে ঢুকতে পারেন। আগে কিন্তু হলের প্রক্টররাও আতঙ্কে ঢুকতেন যে আমি ছাত্র লীগের কথা না শুনলে আমাকে কখন ঘাট ধরে বের করে দেয়। সেই র্যাগিং, সেই টর্চার সেল, সেই ড্রয়িং রুমের সেই ভীতিকর অবস্থা থেকে কিন্তু দলীয়করণ থেকে আমরা কিন্তু অনেকটা, এখন অনেকটা না সবটুকু আমরা এখন মুক্ত হয়েছি। আর একটা বিষয় আমি বলতে চাই ওনার আলোচনার রেশ ধরে, যে মেজরিটি মাইনরিটি, সংখ্যালঘু, আমি বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বাংলাদেশের সকল নাগরিক সমান। বাংলাদেশে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, চাকমা, মারমা, সকল জাতি নিয়ে আমরা বাংলাদেশি, সকলের অধিকার সমান, কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই এক। এটাই আমি বলতে চাই। অবশ্যই আমরা সবাই এক। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আমি এবার আরেকটি ভিন্ন বিষয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক এবং সময় উপযোগী। তো আপনার কাছে কি মনে হয় যে এখানে কোনো আপনার বক্তব্য আছে কিনা বা পরামর্শ আছে কিনা, আপনি কি ভাবছেন? না, এখন পর্যন্ত ওই যে ডক্টর আলম যেটা বলছিলেন, যে এই এক মাসে কিন্তু কোনো সরকারেরকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। এটা আরও বেশ সময় দিতে হবে, তারপরেই বোঝা যাবে যে সরকারের পদক্ষেপগুলো। তবে এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে একটার পর একটা, আমি তো মনে করি যে এগুলো এই আমাদের নতুন যাত্রাপথে প্রত্যেকটাই ভালো নিচ্ছেন। এর মধ্যে এখন পর্যন্ত সেরকম কোনো ভুল পদক্ষেপ আমার চোখে অন্তত পড়েনি। যেমন গতকালকে যে একটা সিদ্ধান্ত দেখলাম, এটা কিন্তু সত্যি আমার কাছে ভালো লেগেছে, যে শেখ হাসিনা এই দরিদ্র দেশে যেখানে ডলার নেই, পাউন্ড নেই, কোনো ফরেন কারেন্সি নেই, তিনি প্রায় 250 জন নিয়ে একটা পুরো এয়ারক্রাফট নিয়ে চলে যেতেন নিউ ইয়র্কে। সেখানে থেকে নানান জায়গা ঘুরে ফিরে প্রায় মাসের কাছাকাছি তার এরা ট্রিপ দিয়ে, প্লেজার ট্রিপ দিয়ে আসতেন। আর প্রফেসর ইউনূস সাহেব মাত্র 7 সদস্যের একটা টিম নিয়ে যাচ্ছেন অল্প সময়ের জন্য। এই যে একটা পদক্ষেপ, এটাকে কে অ্যাপ্রিসিয়েট না করে পারে? অবশ্যই। তো এরকম যতগুলো আমি যদি একটি পদক্ষেপের কথা বলি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে অনেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, অনেকেই যারা জড়িত না তাদেরকেও হয়তো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসাবশত হয়ে যাচ্ছে বা ভুলবশত। তো এই বিষয়ে আপনি একজন অ্যাডভোকেট হিসেবে, এই যে মামলা দিয়ে হয়রানি করা, তো এই বিষয়ে আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, প্রথম কথাটা বলবো যে গত 15 বছরে বিএনপির নামে যে 60 লক্ষ মামলা হয়েছে, এই 60 লক্ষ মামলার একটা মামলাও মানে কোনো সুনির্দিষ্ট ভিত্তির উপরে না। এই 60 লক্ষ মামলা না, 60 লক্ষ আসামি, প্রায় 2.25 লক্ষ মামলা। এর প্রত্যেকটা মামলা ওই যে পত্রিকাগুলোর নামই দিয়েছে গায়েবী মামলা, মিথ্যে মামলা, হয়রানিমূলক মামলা। যেমন একটা মামলার কথা বলি, কীরকম গায়েবী, যে ওই কালিয়াকৈরের একজন বিএনপির ইউনিয়নের সভাপতি, তিনি জানেনই না তার নামে মামলা হয়েছে, এবং যিনি বাদী তাকে পুলিশ বলছে আপনি সই করুন। পরে তিনি মিডিয়াকে বলছে আল্লাহর কসম, আমাকে পুলিশ বলছে আমি সই করছি, আল্লাহর কসম আমি কিছুই জানি না।
অথচ সেই মামলায় মায়ের মৃত্যুতে ডান্ডা বেরি পরিয়ে সেই নেতাকে নেওয়া হয়েছে। এগুলো হলো গাইবী মামলা, মিথ্যে মামলা, বানোয়াট মামলা। এই মামলাগুলো পর্যায়ক্রমে আমরা প্রত্যাশা করি এই সরকার প্রত্যাহার করবে বা এই সরকার সুনির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে এবং খুব দ্রুত এই মামলাগুলোতে পদক্ষেপ রেহাই দিবে এই 60 লক্ষ নেতাকর্মীকে। আর এখন একটা বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে, এটা বিপ্লব না অভ্যুত্থান, অনেকে বলেন এটা বিপ্লব, অনেকে বলে এটা ছাত্র জনতার অভ্যুত্থান, এই ধরনের একটা বিশাল ফ্যাসিবাদের পতনের পরে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হয়। অনেকে এটাকে ওই ব্যক্তিগত শত্রুতায় করে, অনেকে এটাকে নানান রকমের উদ্দেশ্য প্রণোদিত করে। এরকম এই ধরনের পৃথিবীর প্রত্যেক দেশে এইরকম একটা বড় পরিবর্তনের পরে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, যে ঘটনাগুলোকে আমরাও ভালো চোখে দেখছি না। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব বলছেন যে ঢালাও মামলা যদি আমার দল থেকে হয়, এই ঢালাও মামলা আমরা গ্রহণ করব না। সুনির্দিষ্ট, তাহলে তো আওয়ামী লীগের মতোই হলো, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হতে হবে, 100-150 আসামি না। তেমনি আমি মনে করি যে এরকম বিচ্ছিন্ন ঘটনা যদি হয়ে থাকে সেটা সরকারও দেখবে, সেটা আমরা যারা বড় রাজনৈতিক দল হিসেবে বা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল জায়গায় আছি, আমরাও সরকারকে সহযোগিতা করব যাতে করে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হয়। এটা একেবারে স্পষ্ট করে বলতে চাই। আমাদের প্রত্যেকের প্রত্যাশা তাই। ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আজকে কিন্তু ছাত্ররা জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ করেছে, একটি দল বলা যায়। আপনি আপনার পর্যবেক্ষণ আমি জানতে চাই যে এই বিষয়টিকে আপনি কেমন করে রাজনৈতিক দল দেখছেন? বলছে না, আচ্ছা, তার প্রসঙ্গে একটু আজম ভাইয়ের সাথে যোগ করি আমি আমরা একটা বিষয়, আমার মনে হয় আজম ভাই আমার সাথে একমত হবেন। সেটা হচ্ছে এই মুহূর্তে একটা বিষয় আমরা ভুলে যাচ্ছি যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল এবং এসএসএফ এর যে অস্ত্রগুলো, সেগুলো আমার মনে হয় খুব কনসার্ন দেওয়া উচিত। কারণ এটা আমাদের লং টার্ম সিকিউরিটির জন্য আমার মনে হয় সরকারেরও সেটা, এটা নিয়ে খুব বেশি পত্রপত্রিকাও লেখালেখি নেই, মিডিয়াতে। তো এটা আসলে দ্রুত গতিতে যত দ্রুত সম্ভব সরকারের একটা স্পেশাল আমার মনে হয় ড্রাইভ দেওয়া উচিত। কারণ এই ধরনের ভারী অস্ত্রগুলা এইগুলা নিশ্চয়ই সাধারণ মানুষের হাতে আছে, আমি বলছি যে যারা দুষ্কৃতিকারী তাদের হাতে। সো তারা যে কোনো কিছু এটা ঘটাতে পারে। যার 3টা ঘটনা ঘটেছে, আপনি দেখেছেন যে একটা টিকটক বানাতে গিয়ে থানা থেকে ফরিদপুরে অস্ত্র লুট করে টিকটক বানাতে গিয়ে সেখানে এক বন্ধু মারা গেছে, আরটা হচ্ছে আরেকজন বেচতে গিয়েছিল সেটা। আর একটা আমি সকাল সন্ধ্যাতে দেখলাম অনলাইনে, সেখানে আমাদের জেনেভা ক্যাম্পে যে মাদক নিয়ে যে বন্দুকযুদ্ধ, সেখানে মোহাম্মদপুর থানা থেকে অস্ত্র যেগুলো লুট হয়েছে সেগুলো ইউজ করছে। সো এটা অ্যালার্মিং। ফলে যেটা আপনার প্রশ্ন ছিল যে এটা জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক আত্মপ্রকাশ দল আসলে আমরা বলতে পারি কিনা, কারণ যারা নাগরিক কমিটি ঘোষণা করেছেন তারা তো রাজনৈতিক দল বলছেন না। সো সেই যদি নাও বলে, তারপর আমরা বুঝে নিতে পারি যে এটা একটা প্রাথমিক পদক্ষেপ। হয়তো বলতে পারি যে একটা প্রি অ্যাসেসমেন্ট যে আসলে রাজনৈতিক দল করা যাবে কিনা, কারণ তারা কতগুলো ভাগ বলছেন। এখন আহ্বায়ক কমিটি করেছেন, আহ্বায়ক কমিটি করার পরে তারপরে তারা জেলা পর্যায়ে যাবেন, থানা পর্যায়ে যাবেন, গ্রাসরুট লেভেলে চলে যাবেন। তার এত দূর যাওয়ার যদি লং টার্ম কোনো পরিকল্পনা থেকে থাকে তাহলে সেটা আসলে অবশ্যই একটা রাজনৈতিক অভিপ্রায় আছে। সো রাজনীতি তো গণতন্ত্র যদি আপনি বিশ্বাস করেন, রাজনীতি যে কেউ করতে পারে। এত বড় একটা গণঅভ্যুত্থানের সফলতার পরে সেটির স্পিরিটটাকে, এই কমিটি কিন্তু ছাত্র জনতার হয়ে শহীদদের স্বপ্ন পূরণের কাজ করবে, এটা তারা বলেছেন, এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা এই কমিটি গঠন করেছে। দেখেন, যদি বলেন যে শুধু তারাই শহীদদের স্বপ্ন পূরণ করবে, তাহলে কি আপনি বিএনপি কি শহীদদের স্বপ্ন পূরণ করবে না? জামাত কি স্বপ্ন পূরণ করবে না? বামপন্থী দলগুলো কি স্বপ্ন পূরণ করবে না? সো এইটা আপনি কি মনে করেন তাহলে বিভাজন তৈরি হয়েছে? এটা না, বিভাজন তৈরি করছে আমি দেখছি অন্যভাবে। আমরা স্বাধীনতা যুদ্ধের তখন সবারই অবদান ছিল, কিন্তু পরবর্তী দেখা গেছে একটা রাজনৈতিক দল সেটাকে আমি বলবো যেটা সেল করেছে, সরি টু সে ফর দিস ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, পুঁজি কাজ করেছে, বাকিদেরকে করতে দেয়নি, বাকিদের অবদানকে অস্বীকার করেছে। আবার 90-এর গণঅভ্যুত্থানে কিন্তু সব দলেরই অংশগ্রহণ ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে অন্যদেরকে বাদ দিয়ে 1-2 দল তারা করছে। এবং পরবর্তী দেখা যাচ্ছে 90-এর গণঅভ্যুত্থান যাদের বিরুদ্ধে হয়েছিল তাদেরকে নিয়ে আপনি আবার সরকার গঠন করেছেন, সেরকম আমরা দেখেছি। সো এই স্পিরিটটা যদি বলা হয় যে শুধুমাত্র একটা দলের হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু ভবিষ্যতে এরকম হতে পারে। কারণ এটাতে বিএনপির আপনি ধরেন
এখানে কি বিএনপির বা ছাত্র দলের বা বিএনপির লোকজনের অবদান ছিল না? এখানে কি জামাতের লোকজনের ইভেন ভুলে গেলাম আমি, শুধুমাত্র সাধারণ পাবলিকের কি অবদান ছিল না? যেই শিশুটার ছাদে মারা গেছে তার বাবা হয়তো বিএনপি আওয়ামী লীগ বা এই অভ্যুত্থানের সাথে ছিল না, কিন্তু তার বাবা মা হিসেবে তারও তো অবদান আছে। তো ফলে এটা একটা সিঙ্গেল পলিটিক্যাল গেইন করা, এটা পূর্বের টার্নে ফিরে যাবে। আমি ডক্টর আলমের সাথে একটু যোগ করতে চাই। একটা চমৎকার ইস্যুর কথা বলেছেন যে অস্ত্র, উনি বলেছেন যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে। আমি বলতে চাই যে সেটা তো আছেই, খুব চমৎকার বলেছেন। এর সাথে আওয়ামী লীগের এই 15 বছরে যে অজস্র অস্ত্রের লাইসেন্স দিয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। যে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার। এটা কিন্তু জাতির জন্য একটা উদ্বেগের বিষয় যে অজস্র অস্ত্র এখন এই ধরনের দেশদ্রোহীদের হাতে আছে। লুট করা অস্ত্র, লাইসেন্সকৃত অস্ত্র যেগুলো ফ্যাসিবাদের দূষরদের হাতে, তারপরে অবৈধ অস্ত্র 3 সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়ার জন্য সরকার বলেছে, জমা দেয়নি অনেক। এই অস্ত্রগুলো উদ্ধার করা অত্যন্ত জরুরি। এবং এই যে সেনাবাহিনীর যে যৌথ অভিযান, আমি বিশ্বাস করি যে এই যৌথ অভিযানে তারা এই অস্ত্র উদ্ধারে সফল হবে এবং এই অস্ত্র উদ্ধারে সফল হতেই হবে। কারণ দেশটাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হলে তাহলে এই অবৈধ অস্ত্রগুলো, লুট করা অস্ত্রগুলো, এই লাইসেন্সধারীদের এই অস্ত্রগুলো যেগুলো তারা সরকারি ক্ষমতায় এই লাইসেন্স করে কিনেছিল, এগুলো সবই এখন সরকারের নিয়ন্ত্রণে আসতে হবে এবং পর্যায়ক্রমে এগুলো যদি উদ্ধার করা না যায় জাতির জন্য কিন্তু উদ্বেগটা থেকেই যাবে লং টার্মে। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। অবশ্যই আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই নিশ্চয়ই এই খবর তারা জানবেন এবং নিশ্চয়ই তারা এই বিষয়ে কাজ করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে গণভবনকে কিন্তু আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে করার জন্য উপদেষ্টা নাহিদ উনি বলেছেন। তো আপনি এই বিষয়টিকে কেমন করে দেখছেন যে গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারের যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোথায় থাকবেন? দেখুন, এ ব্যাপারে এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না। পৃথিবীর অনেক দেশে আছে যে বিপ্লবের পরে সেই দেশের সেই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সেই প্রাসাদ, এটা ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, যে এই ধরনের জাদুঘর হয়েছে। এখন বাংলাদেশ তো খুব ছোট দেশ, অসংখ্য মানুষ, মানে সারা ইউরোপে যা লোক আছে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি জনসংখ্যা আছে। কাজেই ছোট জায়গায় অনেক বেশি জনসংখ্যার দেশ। এখানে এত বড় একটা জায়গাকে যদি জাদুঘর করা হয় তাহলে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটার বিষয়ে এখনই আগেভাগে মন্তব্য করাটা ঠিক হবে না। আমি দুদিকেই বলবো যে এরকম আছে পৃথিবীর অনেক বেশ কিছু দেশে দেখা যায় স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতনের পরে এ ধরনের ঘটনা আছে, কিন্তু এত তাড়াতাড়ি এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। দেখা যাক আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। সাইফুল আলম চৌধুরী, আপনার কি মনে হয়? এটা নিঃসন্দেহে গণভবন এখন জাদুঘর, গণভবন জাদুঘর, পরবর্তী প্রশ্ন ছিল যে পরবর্তী প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধান উপদেষ্টা কই থাকবেন, উনি থাকছেনই। তো সেটা আমার মনে হয় না সেটা মানে খুব বেশি প্রবলেম হবে কোথায় থাকবেন। তো কিন্তু একটা গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার জন্য সেটা গণভবন হোক বা যেটা হোক, এই ধরনের একটা আমার এটা মানে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মিউজিয়াম আছে। তো সেটা এমন যেমন আপনি ডেনমার্কে গেলে দেখবেন একটা মিউজিয়াম হচ্ছে আপনার রেল স্টেশনে তারা, আপনি যখন সিঁড়িতে পাড়া দিবেন আপনি ওই একটা ডকুমেন্টারি চালু হবে। হ্যাঁ, তো এটা আপনার মুভমেন্টের সাথে সাথে এটা ওপেন, এরকম ওয়ার্ল্ডে ওপেন মিউজিয়াম আছে দুটো, একটা ইউএসএতে একটা ডেনমার্কে। আমার ডেনমার্কের ওই মিউজিয়ামে আমি কাজ করার সুযোগ হয়েছে। তো ফলে এটা আজমে যেটা বললেন যে এটা আসলে স্ট্রাকচারটা কী হচ্ছে, ডিজাইনটা কী হবে, এখানে গণঅভ্যুত্থানের স্মৃতি বলতে আমরা কী রাখবো, কীভাবে রাখবো। হ্যাঁ, এখন গণভবন শেখ হাসিনা থাকতে
বলি সেটা শুধু মিউজিয়াম হচ্ছে না, শুধু আমি আসলে গণঅভ্যুত্থানের টোটাল সারা দেশে যত ধরনের স্মৃতি পাওয়া যায়, হতে পারে যে আবু সাইদের যে পোশাক পরে মারা গেছেন সেই পোশাকটা আমরা রাখবো। আপনার কি মনে হয় জনগণ কি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে? আসলে গণভবন তো সাধারণ জনগণ। গণভবনের নাম গণভবন হলেও তো আমি এর আগে একটা কথা বলেছিলাম যে গণভবনে যদি প্রধানমন্ত্রী থাকতেন, মানে পরবর্তী প্রধান উপদেষ্টা ঠিক করে যদি থাকতেন বা প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে এটা গণভবন না হয়ে এটা আউটসাইড ভবন হলে ভালো হতো, আমার কাছে মনে হয়েছিল। কারণটা হচ্ছে তাহলে মানুষ অন্তপক্ষে মনে থাকবে যে এই আউটসাইডের জন্য এরকম একটা গণঅভ্যুত্থান হয়েছিল, শুরু হয়েছিল। তো সেটা এখন গণভবনের নাম গণভবন হলে আসলে জনগণ তার ওখানে থাকে না। ফলে আমার মনে হয় না বটম লেভেলের পিপল যারা আসলে বাংলাদেশের মানে বেশিরভাগ সংখ্যক মানুষ, তাই তো আমরা তো নিম্নবিত্ত আর মধ্যবিত্তই সবচেয়ে বেশি বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে, তাদের এই বিষয়ে সেটা আপনি গণভবনে করেন বাট তারা এটা খুশি হবে। আমি যেটুকু বুঝি যে এই ফিল্ডটিকে যদি মানুষের থাকে যে হ্যাঁ একটা ম্যাস কিলিং হয়েছিল, সেই ম্যাস কিলিংয়ের সম্মানার্থে সেটা গণভবন হতে পারে, সেটা অন্য জায়গায় হতে পারে, সেটা ওপেন বিশ্বের অন্য দেশে যেখানে আছে সেখানে হতে পারে, ঠিক আছে। একটা মিউজিয়াম থাকা জরুরি, কারণ এটার স্মৃতিটা আপনাকে রেখে দিতে ধরে হবে। রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা গণভবন উপলব্ধি করতে সেটা পারে। আসলে আমার মনে হয় না সাধারণ মানুষের কিছু যায় আসে। কি বলেন আজম ভাই, যে গণভবন তো আসলে আসলে এই নতুন সরকারের কাছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক, এবং তাদেরকে সময় দিতে হবে সেই প্রত্যাশা পূরণের জন্য, এবং স্বল্প সময়ের মধ্যে প্রাপ্তি কতটুকু সেটাও জানার জন্য কিন্তু আসলে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। অবশ্যই। আমাদের প্রতিটা দিন নতুন দিন, প্রতিটা দিনই আমরা কিন্তু নতুন নতুন চিন্তা করছি, নতুন বাংলাদেশ বিকাশের জন্য এগিয়ে যাচ্ছি। কাজেই এখনই চূড়ান্ত মন্তব্য করবার সময় আসেনি। আমি বিশ্বাস করি যে এই সরকার এইভাবেই নতুন বাংলাদেশ বিকাশে এগিয়ে যাবে, এবং এই বিকাশমান বাংলাদেশেই একটি জনতার নির্বাচনের মধ্য দিয়ে, জনতার ভোটের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে, এবং সেই সরকার জনগণের আকাঙ্ক্ষাই পূরণ করবে। এই অন্তর্বর্তীকালীন সরকার যেমনি জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে, আগামী সরকারগুলো সেই জন আকাঙ্ক্ষা পূরণেই কাজ করবে। আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না, আর রাতে ভোট হবে না, আর সিলমারার ভোট হবে না। এটা জনগণের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি যে আগামী দিনে সেই নতুন বাংলাদেশই আমরা পাবো। অবশ্যই। অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং ডক্টর সাইফুল আলম চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংলাপ প্রতিদিনের আয়োজন। অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং ডক্টর সাইফুল আলম চৌধুরীর আলোচনা থেকে আমরা এতটুকুই বলতে পারি যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণদের স্বপ্নের যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা সবাই আছি, এবং সবাইকেই কিন্তু হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কাজে আমাদেরকে সবাইকে নিয়োজিত থাকতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।